জাতীয় থেকে আন্তর্জাতিক নগর চারপাশে কি ঘুরছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিকেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে। নতুন সংগঠন তৈরির প্রধান উদ্যোক্তাদের সূত্রে জানা যায়, এরই মধ্যে সংগঠনটির ঘোষণাপত্র সহ অন্যান্য কাজ শেষ হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে শতাধিক শিক্ষার্থী থাকবেন। এর মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে অনেকটাই চূড়ান্ত। জানা গেছে, কেন্দ্রীয় আহ্বায়কদের দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। এছাড়া মুখপাত্র হতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। লেজুর বৃত্তি নয়, বরং স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে এটি কাজ করবে বলে জানা গেছে। অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারে হর্টিকালচার সেন্টারে কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপস উদ্বোধনে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। এ সময় অপরাধ দমনে সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেকদিন যাবৎ কেটে শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল এখানে। গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি। এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে, এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। এর আগে ঢাকা মহানগরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিতে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সমন্বিত চেকপোস্টের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। বারিধারা ডিওএইচএস থেকে শুরু করে বনানী, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন উপদেষ্টা। পরে হাতিরঝিল পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন তিনি। চারদিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ মহাসচিব। এদিকে সফরের আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ও সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার ও রোহিঙ্গা অগ্রাধিকার ইস্যু বিষয়ক দূত ডক্টর খলিলুর রহমান 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। 2018 সালে ঢাকা সফর করেন জাতিসংঘ মহাসচিব। সে সময় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আপিল শুনানির জন্য 22 এপ্রিল ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন। 71 মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলাম আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, বিচারের নামে প্রহসন, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বরে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহারুল ইসলাম। কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে এই মামলায় দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাব চিফ প্রসিকিউটর, অ্যাপেলেট ডিভিশন,
2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা একটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং 6 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া একই থানার মামলায় সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশের সদস্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আব্দুল ওহাব এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার জাহিদ হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড এবং একই থানার ওয়াসিম হত্যা মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, হাজি সেলিম, নুরুজ্জামান আহমেদ, আলী আজম মুকুল, আবদুল্লাহ আল জ্যাকুব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে জিয়াদ হোসেন নামে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলায় তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা হয়। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরও একটি মামলা, সেটা হলো বিএনপি কর্মী ওয়াসিম, সে যাত্রাবাড়ি মোড়ে পুলিশের গুলিতে নিহত হয়। সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা। এই মামলায় আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, তার বিরুদ্ধে 3 দিনেরই রিমান্ড মঞ্জুর করা হয়। আমরা হাজী মোহাম্মদ সেলিম সাহেবের জন্য একটা জামিন চেয়েছিলাম, রিমান্ড চেয়েছেন, কিন্তু আমার আসামির জন্য যেহেতু রিমান্ড চায় নাই, আসলে মানবিক কারণে যেহেতু উনি কথা বলতে পারছেন না, আর উনার সংসদীয় এলাকাটাও এই লালবাগের অনেক দূরে যাত্রাবাড়ি, ওই ঘটনার সাথে উনি জড়িত না, এই কারণে উনার আমরা জামিন চেয়েছিলাম। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। হঠাৎ হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েন অনেক শিক্ষার্থী। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের 89তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সভায় এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তের কথা জানায় কিছু সংখ্যক শিক্ষার্থী। এছাড়া রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। উপাচার্যের পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানিয়ে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। হল ভ্যাকেন্টের নোটিশ আসার কারণে হচ্ছে যেহেতু 10টার মধ্যে হল খালি করে দেওয়ার কথা, এই জন্য আমি আসলে এর আগে চলে যাচ্ছি আর কি। আমার শুক্রবারে ট্রেনের টিকিট কাটা ছিল, যেহেতু এর আগে তো আমরা হল ভ্যাকেন্টের কথা জানতাম না। যারা আছে তারা নির্দিষ্ট কিছু কাজের জন্য আছে, অনেকে টিউশন আছে বা অনেকে অন্যান্য কাজ আছে। তাঁতিদের প্রকৃত অর্থে সুবিধা দিতে দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে প্রয়োজনীয় সংস্কার আনা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার কর্মশালায় কথা বলেন তিনি। তাঁতিদের মাঝে ন্যায্য মূল্য, সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন শীর্ষক এই কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, তাঁতের উৎপাদনশীল আরও বাড়াতে হবে। প্রান্তিক তাঁতিদের অর্থনৈতিক উন্নতিতে মধ্যস্বত্বভোগীরা বাধা এ বিতর্কে উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগীদের যৌক্তিক ব্যবসায় কোনো বাধা দেখে না, শুধু আইন নয়, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন পাট ও বস্ত্র উপদেষ্টা। সরকার উপকরণ মূল্য কমানোর জন্য কিছু শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করেছেন, কিন্তু দুঃখজনকভাবে এখানে দুর্বৃত্তায়ন হয়েছে। এই যে এই দুর্বৃত্তায়নটা ধনীকে ধনী করেছে, গরিবকে আরো গরিব করেছে। আমি মধ্যস্বত্বভোগীদের যারা যৌক্তিক ব্যবসা করে, আমি এদের কোনো অন্যায় দেখি না, কিন্তু অন্যায় দেখি ওই সময় যখন পুঁজিটা দুর্বৃত্ত পুঁজিতে রূপান্তরিত হয়। সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বেলা 12টার দিকে ঘটনাস্থলে এসে চারপাশ ঘুরে দেখেন তদন্ত দলটি।
বৈদ্যুতিক সার্কিট সহ রান্নার চুলা অথবা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটির সদস্যরা। এর আগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 36টি ত্রিপুরা ও লুসাই পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা করে উপজেলা প্রশাসন। এদিকে বিধিনিষেধ প্রত্যাহারের পরও পর্যটক শূন্য মেঘের রাজ্য সাজেকে অনেকেই বাতিল করেছেন অগ্রিম বুকিং। গত সোমবার অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত, মূর্তি ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। সম্ভব অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত অংশ থেকেও হতে পারে। আর যেহেতু আপনারা জানেন যে রিসোর্টগুলো ইন্টেরিয়র করা থাকে, দাহ্য পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণই খতিয়ে দেখছি এবং আমরা আমাদের প্রতিবেদন সেটা বিস্তারিত উল্লেখ করব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের খনিজ চুক্তির শর্তে সম্মত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। মঙ্গলবার কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর নিশ্চিত করে জানান, বেশ কিছু শর্তে দুপক্ষের সমঝোতাকে ইতিবাচক হিসেবে মনে করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বলছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এ যাবৎ দেয়া সামরিক সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ ব্যবহারের যে $50,000 কোটি রাজস্ব মুক্তির দাবি করেছিল ওয়াশিংটন, সে দাবি থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য যে সাময়িক নিরাপত্তা চেয়েছিল কিয়েভ, সে নিশ্চয়তাও দেয়নি ওয়াশিংটন। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের চুক্তি সই করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে কারাবন্দী 620 ফিলিস্তিনের মুক্তি নিশ্চিতে নেতানিয়াহুর সরকারের কাছে নতুন চুক্তিতে পৌঁছেছে গাজার শাসক দল হামাস। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাতৃভূমিতে ফেরার সম্ভাবনা রয়েছে তাদের। নতুন শর্ত অনুযায়ী গাজায় নিহত ইসরায়েলদের মরদেহ ফিরে পেতে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। গাজায় গেল 1 মাসের অস্ত্রবিরতির মধ্যে কয়েক দফা জিম্মি ও ফিলিস্তিনের বন্দি বিনিময় করেছে ইসরায়েল ও হামাস। শেষ ধাপে শনিবার হামাস প্রতিশ্রুতি রক্ষা করল 6 জিম্মিকে ফেরত পাওয়ার পর ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দেয় ইসরায়েল। সে সময় নেতানিয়াহুর বিরুদ্ধে অস্ত্রবিরতি অকার্যকরে উদ্দেশ্য প্রণোদিত নাশকতা এবং যুদ্ধে ফেরার পরিবেশ তৈরির অভিযোগ করে হামাস। খেলার প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও কপালে জুটেছে পরাজয়। এবার ইনজুরি আক্রান্ত দল নিয়ে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ। গ্রুপ বি এর প্রথম ম্যাচ হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান ও ইংল্যান্ড। তবে গতকাল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়। এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে দু দলের সামনে। গাদ্দাফি স্টেডিয়ামে এই আশা বাঁচিয়ে রাখার মিশনেই মাঠে নামবে তারা। ম্যাচের আগে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, 2023 বিশ্বকাপের মতো এবারও ইংলিশদের চমকে দিতে চায় তার দল। তবে হুঁশিয়ারিতে কান না দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার। এদিকে পায়ের চোটে আসর থেকে ছিটকে গেছেন ইংলিশ বোলিং অলরাউন্ডার ব্রেইডন কার্সের পরিবর্তে হিসেবে ইতিমধ্যে দলের সাথে যুক্ত হয়েছেন রেহান আহমেদ। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।